গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বিএনপিকে করতেই হবে। ৫০ লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল, আপনারা জানেন, মিথ্যা মামলা ছিল। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। সমস্ত ফ্যাসিবাদী দোসরদের বিদায় করা উচিত। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আমাদের সাথে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ। আমরা সরাসরি চলে যাচ্ছি মাসুদ ভাইয়ের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি শুরু হয়েছে। সহস্রাধিক জীবনের বিনিময়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। আপনার কাছে জানতে চাই, মানে আপনিও তো সেই আন্দোলনে ছিলেন। অবশ্যই। আমি না, আমার দল এদেশের ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, আমাদের হাজারো নেতাকর্মী জেল জুলুম হুলিয়া গুম খুনের মধ্যে দিয়ে একটি উর্বর মাটি তৈরি করতে চেয়েছিল এবং অত্যন্ত আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তাদের প্রতি। আমি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে। রাজনৈতিক দল হিসাবে বিএনপি গণতন্ত্র বিনির্মাণের চেষ্টা চালিয়ে গেছে দীর্ঘ সময় এবং সেই লক্ষ্যেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বিএনপি ১৭ বছর করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, শ্রমজীবী মানুষের এই অংশগ্রহণের গণঅভ্যুত্থান আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সুযোগ করে দিয়েছে। তাই সর্বপ্রথম এই গণঅভ্যুত্থান নিহত সকল শহীদদের প্রতি এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই। যারা আহত হয়ে এখনও কষ্টদায়ক জীবন যাপন করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং এর মধ্যে দিয়েই রক্ত জলের যে গণঅভ্যুত্থান, রক্ত জলের যে গণঅভ্যুত্থান, যে লক্ষ্যকে সামনে রেখে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্রত্যাশা, জনগণের সেই আকাঙ্ক্ষা আগামী দিন নিশ্চয়ই পূরণের মধ্যে দিয়ে, বাস্তবায়নের মধ্যে দিয়ে গণঅভ্যুত্থানের যে বিপুল রক্তক্ষরণ, সেই রক্ত ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। বিএনপি কতটুকু সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারছে এবং বিএনপি কোন পথে চলছে আপনার কাছে কি মনে হয়? বিএনপি, হ্যাঁ, এটা ঠিক, আপনি সুন্দর কথা বললেন যে বিএনপি কিন্তু পথ হারায়নি। বিএনপি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি কিন্তু প্রথমেই বলেছিলেন দল গঠনের সময় যে দলের চেয়ে দেশ বড়। আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশে আমাদের কোনো প্রভু নেই। এবং সর্বশেষ ৫ তারিখে বিজয়ের পর সেই বিজয়ের উল্লাসে দাঁড়িয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। তার মানে এই তিনটি কথাকে যদি আপনি ধারণ করতে পারেন, লক্ষ্য করেন, এই তিনটি কথার মধ্যে দিয়ে, এই তিনটি বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি কিন্তু তার মূল চিন্তার জায়গায় কিন্তু আছে, যেখানে জনগণ এবং দেশ এই দুটোই তাদের প্রধানতম বিষয়। যে কারণে আমাদের চেয়ারম্যান বলতে পেরেছেন সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি রক্তাক্ত জুলাই এই গণঅভ্যুত্থানে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি, সেই বিনির্মাণের কথা কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি। আজ থেকে এই বর্ষপূর্তির এই ১ বছর পূর্তির এই সময়ে আমরা শোক, আনন্দ, বিজয় এই তিনটি বিষয়কে সামনে রেখে যখন এই বছর পূর্তির অনুষ্ঠান আমরা করছি, আমরা কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন জাতীয় ঐক্যের কথা, গণতন্ত্র অভিমুখী যাত্রার কথা উনি বলেছেন। তার মানে হলো
এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা মূলত বাংলাদেশের যে যে হারানো গণতন্ত্র, যে গণতন্ত্রকে শেখ হাসিনা ভারতের তাবেদার শাসক হিসাবে গত 15 বছর মানুষের ভোটের অধিকারকে ছিনতাই করে গণতন্ত্রের কবর রচনা করেছিল, সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে চাই এবং নতুন করে বিনির্মাণের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বিএনপিতেও তো একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি হচ্ছে বলে অভিযোগ আছে এবং বিএনপিতে অনেক নেতাই অভিযোগ করছে এই যে গত 17 বছর জেল জুলুম গুম খুনের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মীরা। এরপরে এত বছর পরে কিছুটা ভালো সময় দেখা পেয়েছে, কিন্তু তারপরেও যদি এই দলকে ঘিরে সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় তাহলে সেটি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক না? বিএনপি এই মুহূর্তে অত্যন্ত ঐক্যবদ্ধ একটি সংগঠন। তার কারণ আপনি জানেন 17 বছর আমরা দারুণ মজলুম ছিলাম, আমরা নিপীড়িত ছিলাম, আমরা নির্যাতিত ছিলাম। 50 লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল, আপনারা জানেন, মিথ্যা মামলা ছিল। বারংবার জেলে যেতে হয়েছে। আমাদের নেত্রী সহ, আমাদের মহাসচিব সহ বিএনপি তৃণমূলের প্রায় সকল সক্রিয় কর্মীকেই দীর্ঘ 17 বছর একটি ফেরারি জীবনযাপন কিংবা কারাগারে জীবনযাপন করতে হয়েছে। সেক্ষেত্রে একটি মজলুম মানুষের দল হিসাবে, নিপীড়িত নির্যাতিত মানুষের সংগঠন হিসাবে বিএনপি যে কোনো সময়ের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ। এবং আমি নিশ্চিত 17 বছর যে নিপীড়ন, যে নির্যাতনের শিকার গণতান্ত্রিক সংগ্রাম করতে গিয়ে আমরা হয়েছি, সেই জায়গা থেকে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতির কথা আমরাও বলছি। আমাদের চেয়ারম্যান প্রতিনিয়তই কিন্তু বলছেন যে জনগণের আকাঙ্ক্ষার বাইরে কেউ কিন্তু চলতে পারবে না। জনগণ যে প্রত্যাশা করে, জুলাইয়ের যে প্রত্যাশা, এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সাথে মিলায়ে কিন্তু সবাইকে চলতে হবে। এর বাইরে কেউ যদি কিছু করতে চায় তার কিন্তু পার্টি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং আপনি নিশ্চয়ই জানেন গত 1 বছরে বিএনপি দলগতভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা তার বিরুদ্ধাচরণ যারা করেছে, সেটা চাঁদাবাজি থেকে শুরু করে বক্তৃতা বিবৃতিতেই হোক না কেন, পার্টি কিন্তু তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি প্রায় সামাজিক মাধ্যমগুলিতে বিএনপিকে লক্ষ্য করে, বিএনপিকে টার্গেট করে এক ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা কিন্তু চলছে বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে, কখনো দলের বিরুদ্ধে, কখনো ব্যক্তি নেতার বিরুদ্ধে। এর মূল কারণ হলো আজকে মানুষ বিশ্বাস করে যে বিএনপি হলো বাংলাদেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির শেষ ভরসা স্থল। তার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল নির্বাচন হলে এটি গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নিশ্চিতভাবে অনেকেই এখনই মনে করে বিএনপি হয়তো আগামী দিন ক্ষমতায় যাবে। যদিও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেননি যে ভোট দিতেই হবে বিএনপিকে, উনি শুধু বলেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। কিন্তু তারপরে অনেকেই এখন থেকেই পোষণ করতে চায় যে আগামী দিন বিএনপি হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে। সেইটাকে ক্ষতিগ্রস্ত করার জন্যেই একটা সামাজিক এক ধরনের অপপ্রচার আমরা সবসময় লক্ষ্য করছি বিএনপির বিরুদ্ধে হচ্ছে। এবং এই অপপ্রচারকে যেহেতু মানুষ গ্রহণ করেনি, গ্রহণ করছে না, তাই বিএনপি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়। অপপ্রচার যেরকম আছে সেরকম তো অনেক জায়গায় তো বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে জড়িয়ে যাচ্ছে, এটাও তো সত্য। একেবারেই অসত্য নয়। আমার বিরুদ্ধে একটি অপপ্রচার ছিল প্রথম, যে আমার ওখানে আপনি জানেন বোধহয় ফরহাদ হোসেন সাহেব
জনপ্রশাসন মন্ত্রী ছিলেন। প্রথম দিকে আমি শুনলাম যে আমি বেশ কিছু টাকার বিনিময়ে তাকে ইন্ডিয়ায় পার করে দিয়েছি। 1 মাস পরে ঠিকই বেলি রোড থেকে ঢাকায় উনি কিন্তু গ্রেপ্তার হলেন। এরকম কিন্তু এই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি দেখলাম অপপ্রচারটা এমন একটি মাত্রায় গেছে, কিছু কিছু ঘটনা আছে বটে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। একটি 17 বছর মানে নিপীড়িত একটি সংগঠন, নির্যাতিত একটি সংগঠন, তার যে ক্রোধ, তার যে ক্ষোভ, তার ভিতরে যে দহন, তার ভিতরে যে রক্তক্ষরণ, সেই জায়গা থেকে কিছু ভুল হয়ে যেতে পারে। কিন্তু নিশ্চিতভাবে আমি মনে করি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের চেয়ারম্যানের দিক নির্দেশনায় ইনশাআল্লাহ বিএনপি জনগণের সংগঠন হিসাবেই আগামী নির্বাচনে নিশ্চিতভাবেই বিজয়ী লাভ করবে। না, সেটা তো আসলে বাংলাদেশে এখন বিএনপির চেয়ে বড় দল নেই, এবং গত 17 বছর তারা নানা নির্যাতনের শিকার হয়েছে। নির্বাচনে জয়ী বিজয়ী সেটি তো হবে, নির্বাচন ফেব্রুয়ারি মাস হবে। কিন্তু আমি যেটি অরুণ ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি যেটি বলছেন যে অপপ্রচারটাও যেরকম সত্য, আবার তেমনি করে তো বিভিন্ন জায়গায় নানা ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, বিএনপি ব্যবস্থাও নিচ্ছে, তারপরেও তো এটি ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই অভিযোগ আসে, শুধুমাত্র বিএনপি না, বাকি যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। বিএনপি যেহেতু এখন সবচেয়ে বড় দল, তাদের অভিযোগও বেশি। কিন্তু এটা আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং এই জায়গাগুলো যদি পুরোপুরি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সেটি নির্বাচনের মাঠে আপনাদের ক্ষতির কারণ হবে বলে কি আপনি মনে করেন? আমি বলি যে এইটা কিন্তু প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের চেয়ারম্যানও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে এইসব অপকর্মের সাথে যারা সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। অন্য দল কি করলো সেটা তারা কৈফিয়ত দেবে, আমাদের কাছে জনগণের দায়বদ্ধতা আছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সাথেই থাকতে চায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দায়বদ্ধতা আছে, এবং এই কারণে আমরা প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছি। এবং নিশ্চিতভাবে এই বর্ষপূর্তি উৎসবে বা এই শোক, আনন্দ এবং বিজয়ের এই সন্ধিক্ষণে, মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী সময়টুকু মানুষের স্বার্থেই বিএনপি সমস্ত ত্রুটিমুক্ত দল হিসাবে, জনগণের প্রকৃত একটি সংগঠন হিসাবে কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারবে। তার কারণ হলো চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছেন, বিভিন্ন সময় মিটিংয়ে বলেছেন যে একটি নিরপেক্ষ ভোটে মানুষ যখন ভোট দিতে যাবে, আমরা এমন কোনো আচরণ যাতে না করি যাতে ধানের শীষে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ 2 বার চিন্তা করে। আমি কথাটা বুঝতে পারলাম বোধহয়, তাই না? যাতে মানুষ একেবারে মানে একেবারে এইভাবে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে যে আমার ভোটটি কোথায় দেব। কিন্তু আমি যদি মানুষের সাথে বিনয়ী আচরণ না করি, আমি যদি অপকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলি, মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে গিয়েও কিন্তু ওই চিন্তার কথা তার মাথার মধ্যে আসতে পারে। এ কথাও কিন্তু আমাদের চেয়ারম্যান নিজেদের কর্মী সভায়, সম্মেলনগুলিতে তিনি খুবই স্পষ্টভাবে, রাগ ঢাক না করে অত্যন্ত স্পষ্টভাবে উনি বলছেন। এবং সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে বিএনপির এই লাগাম টেনে ধরার যে ব্যাপারটা ইতিমধ্যে অনেক অংশে সফল হয়েছে আমরা। তার কারণ হলো, দেখুন আপনি, আওয়ামী লীগের নেতারা বলেছে যে এদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতা হারায় 5 লক্ষ মানুষ খুন হয়ে যাবে, মারা যাবে, নিহত হবে। কিন্তু দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগ্য নেতৃত্বের কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ যে মানে তারা যে প্রচারণা চালাতো, আপনি দেখেন তার কিছুই কিন্তু এদেশে হয় নাই। কিন্তু তাদের যে অপকর্ম ছিল, সেই অপকর্মের ভয়ে তারা বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা হারালে 5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে, মানে নিহত হবে। কিন্তু আমাদের নেতা ঠিক সময় মতন কিন্তু এর লাগাম টেনে ধরতে, মানুষের মধ্যে খুব ছিল, ক্রোধ ছিল, সেই ক্রোধের প্রকাশের যে ঢং, আমরা মনে করি আইনি প্রক্রিয়ায় যে ক্রোধ প্রকাশ করা উচিত, ঠিকই আমাদের নেতা সেটাকে নিয়ন্ত্রণ করে এটি স্বাভাবিক বাংলাদেশ রাখার চেষ্টা করতে পেরেছেন এবং রেখেছেন। এ ব্যাপারে আমি নিশ্চিত যে আগামী দিন আরও ভালো
কিছু আমরা করব। বিচার সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনে বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে। অনেকে আশঙ্কা করছে যে যে সংস্কার প্রক্রিয়া ঐক্যমতের ভিত্তিতে শুরু করা হবে সেটি বিএনপির সময় কতটুকু চলবে, মানে এটি নিয়ে অনেকের ভেতরই আমরা দেখছি যে তারা আশঙ্কা করছে হয়তো বা এটি বন্ধ হয়ে যেতে পারে। আসলে আপনারাও তো চান যে সংস্কার হোক, এবং সেই সংস্কারটি কি নির্বাচনের পরেও চালু থাকবে কিনা? হ্যাঁ, নিশ্চিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রোগ্রাম ছিল, তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান, এবং সেখানে তারা বলছে যে সংস্কার নির্বাচনের আগে করতে হবে। কারণ হচ্ছে নির্বাচিত সরকার এসে এটি হয়তোবা তারা নাও করতে পারে, অথবা বাদও দিয়ে দিতে পারে, তাই যেসব সংস্কার সেগুলো নির্বাচনের আগেই করতে হবে। দেখুন, সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া এবং বিচারও কিন্তু একটি চলমান প্রক্রিয়া। জরুরি সংস্কারের কথা বলে আমরা অবশ্যই আপনি লক্ষ্য করলেন যে ঐক্যমতের যে কমিশন, সেখানে কি বিএনপি মেজরিটি সংস্কারের প্রশ্নে কিন্তু একমত পোষণ করেছে, এবং অনেকগুলি প্রশ্নে কিন্তু আমরা সবাই ঐক্যমত পোষণ করতে পেরেছি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে শেখ হাসিনা ক্ষমতায়, আমাদের প্রিয় নেত্রী কারাগারে, আজ থেকে 2-2.5 বছর আগে তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। এবং আপনি দেখবেন আজকে আমরা বলছি একজন 10 বছরের বেশি, মানে 2 মেয়াদের বেশি একজন মানুষ বা ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই তো? আজকে 31 দফা কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে রাষ্ট্র মেরামতের শব্দটা কিন্তু আমরা ব্যবহার করেছি। আমাদের চেয়ারম্যান বলছেন 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি। তার মানে হলো 31 দফা কর্মসূচির মধ্যে দিয়ে যেমন রাষ্ট্রকে আমরা মেরামত করতে চাই, 31 দফা কর্মসূচির মধ্যে দিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যদি আকাঙ্ক্ষার কথাই আমি বলি, তাহলে এই আকাঙ্ক্ষার সাথে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নারী শ্রমিক, গার্মেন্টসের কর্মচারী যারা আছেন, সবারই নিরাপত্তা বিধান, রুটি রুজির বিধান এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যাশা জন্ম নিয়েছে আমাদের ভিতর, সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে উনি বলেছেন। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয়, আজকে সংস্কার নিয়ে যে কথা হচ্ছে, সেই কথার প্রায় বেশ বড় একটি অংশ 31 দফার সাথে মিলে যায়, 31 দফা কর্মসূচির সাথে মিলে যায়। তাহলে আমরা কখন এই কথাটি বললাম? যখন শেখ হাসিনা বলছেন আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। তাহলে আমরা সেই সময়, আজ থেকে 2.5 বছর আগে আমরা সংস্কার কর্মসূচির কথা বলেছি, রাষ্ট্র মেরামত কর্মসূচির কথা বলেছি। তার কারণ আমরা বিশ্বাস করতাম যে শেখ হাসিনা, এই লুটেরা সরকার, এই আধিপত্যবাদের দোসর ভারতীয় তাবেদার সরকার এই রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করে যাচ্ছে, এই রাষ্ট্রকে প্রকৃত অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত করতে হলে রাষ্ট্রকে মেরামত করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই জন্য কিন্তু আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। এবং সেই সাথে সাথে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য তাদের একটি উন্নততর জীবন, একটি স্বাবলম্বী অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে 31 দফাতে সমস্ত কথাই কিন্তু বলা আছে। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে ছাত্র জনতার পাশাপাশি এই গণঅভ্যুত্থানে একজন রিকশা চালক অংশগ্রহণ করেছে, একজন নারী শ্রমিকও অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের সমর্থক আমাদের কর্মী বাহিনী অংশগ্রহণ করেছে, আর বিএনপির তো গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামের ইতিহাস আপনাদের জানা। সেক্ষেত্রে আমি নিশ্চিত বিএনপি এই সংস্কার কর্মসূচির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষ দেখে, তার থেকে এক পাও পিছপা
হবে না, সরে যাবে না, যাওয়ার কোনো সুযোগ নেই এই রক্তক্ষরণের পর। কিন্তু এখন পর্যন্ত তো সে আগের মতোই প্রশাসনিক ব্যবস্থা আছে, পুলিশের যে ব্যবস্থা সেটিও আগের মতোই আছে, মানে প্রশাসনিক কাঠামোতে তো তেমন কোনো পরিবর্তন আসে নাই। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, আপনি দেখুন অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, কই আমরা সচিবালয়ে তো হাত দিলাম না, ওই সরকারি কর্মকর্তা সেই দায়িত্বশীলরা যারা এখন আছেন তারা কিন্তু শেখ হাসিনার পদায়ন করেই ছিলেন, সেই স্তুতি বাক্যই তারা বলে গেছেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট মানে স্বৈরতন্ত্রকে জন্ম দেয় যে প্রক্রিয়ায়, সেই সচিবালয়ের আমলাতান্ত্রিক ব্যবস্থায় তা কিন্তু এখনও বিদ্যমান। আমরা কিন্তু এই জায়গায় পরিবর্তন আনতে ব্যাপক অর্থে পারিনি, আমাদের চরমতম ব্যর্থতা। ওই আমার মেহেরপুর উপজেলায় একজন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয়ের একজন আমলা ঠিক একই ধারায়, তার মানে হলো জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে আমাদের উচিত হবে, যদি সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানে মানুষের কাছে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে হয়, তাহলে সমস্ত ফ্যাসিবাদী দোসরদের বিদায় করা উচিত, এই রাষ্ট্রযন্ত্র থেকে তাদের সরে যেতে হবে, এবং কাউকে এই লুটেরাদের কাউকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তা যদি সম্ভব না হয় এই রক্ত ঋণ শোধ করা যাবে না। ইনশাল্লাহ আগামী দিন সেই পথেই বাংলাদেশ হাঁটবে বলে আমি বিশ্বাস করি। তবে আমি সন্দিহান, আমি কিছুটা উৎকণ্ঠার মধ্যেও আছি, যে মূল বিষয়টি হলো যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া জনগণের হাতে রাষ্ট্রকে কিন্তু আপনি তুলে দিতে পারবেন না। একটি গণতান্ত্রিক ব্যবস্থার অনিবার্য শর্ত হলো একটি নিরপেক্ষ নির্বাচন, ভোটের অধিকার। সেই ভোটের অধিকার নিয়ে আপনারা যে পরিবেশ তৈরি বাংলাদেশে হচ্ছে, কখনো হচ্ছে, কেউ বলছে, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, কেউ মনে করছে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আমি বলি এতে মানুষের উৎকণ্ঠা বাড়ছে, তার কারণ কিন্তু সরকার তো স্পষ্টভাবে আমি বলি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এই যে বিভিন্ন কথা, স্থানীয় নির্বাচন আগে দিতে, এটা তো এক একজন চাইতে পারে, এক একজনের দাবি। আমরা কিন্তু বলছি যে মূল বিষয়টি হলো একটি গণতান্ত্রিক, আমরা এক দফার দাবিতে লড়াই করেছি। আজকে গণতান্ত্রিক সমস্ত সংগঠন যারা এক দফার লড়াইয়ের সাথে ছিলেন, তাদের মূলতম বিষয়টি ছিল হলো একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে, তাই তো, জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দেওয়া, জনগণের প্রতিনিধিত্বের কাছে রাষ্ট্রকে তুলে দিতে হবে। এই প্রশ্নে যদি আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, না, দ্বিধাদ্বন্দ্বটা কেন আসছে? কারণ সরকার তো একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে ফেব্রুয়ারি, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন কেউ যদি বলে, মানে তার কথা সে বলতে পারে, সে তার মতো দাবি জানাতেই পারে, কিন্তু সরকার যদি দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা তো থাকতো যে সরকার থেকে যদি কিছু বলা হতো না। আমরা নিশ্চিত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম বিএনপিকে করতেই হবে। নিশ্চয়ই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে ওনার সৌজন্য বৈঠক হয়েছে এবং অন্যান্য সমস্ত কিছু মিলায় আমাদের নেতৃবৃন্দের সাথে প্রতিনিয়ত আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কথা হচ্ছে। আমরা নিশ্চিতভাবে এই সরকারকেই ভরসা করতে চাই। এই সরকার তো শুধু আমার না, এই সরকার একটি বিপুল রক্তক্ষরণের উপর স্বপ্ন নিয়ে এই সরকার এসছে, কিন্তু এই সরকারের উচিত হবে জনগণের মূল আকাঙ্ক্ষার জায়গায় অত্যন্ত দৃঢ়তার সাথে থেকে একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যে নির্বাচনে মানুষ ভোট দিয়ে তার নিজের পছন্দের প্রতিনিধি। তার কারণ আমাদের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে কি জানেন, আমরা যে জিনিসটা সর্বপ্রথম হারাইছি তা হলো আমাদের ভোটের অধিকার ছিনতাই। একটা মানুষের যখন রাষ্ট্রে ভোটের অধিকার হারায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, তখন সে দাসে পরিণত হয়। সেই জায়গাটা 15 বছর শেখ হাসিনা
আমাদের প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে এর মধ্যে দিয়ে। আর বিচারের যে বিষয়টি, এটি আমি একটু আপনার মতামত জানতে চাচ্ছি যে 10 মাসের মতো 11 মাস চলছে, 11 মাস, 1 বছর হয়ে যাবে, বর্ষপূর্তি চলছে। তো এখন পর্যন্ত যে বিচারের গতি, সেটিতে কি আপনারা সন্তুষ্ট কি না? আমি মনে করি এটা খুব সন্তুষ্ট হওয়ার মতন অগ্রগতি হয়নি। তবে ইতিমধ্যে সরকারের যে উদ্যোগ গ্রহণ, আমরা উদ্যোগ লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং শুরু হয়ে গেলেই তো রাতারাতি শেষ হওয়ার ব্যাপার নয়, কিন্তু প্রক্রিয়াটা যত দ্রুততার সাথে শুরু করা যাবে, এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেনও যে আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু করতে চাই, এবং আমার সম্প্রতিকালে মনে হচ্ছে যেটা খুব দ্রুততার সাথে শুরু হতে যাচ্ছে, এবং এটা শুরু হলেই ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এটা শেষ করা সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, তারা এই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য নানা ধরনের চেষ্টা করছে। তো এই যে তারা এই চেষ্টাগুলো করছে, সেখানে এই যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, এর একটি সুযোগ কি তারা নেওয়ার চেষ্টা করছে কিনা? নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক যে লড়াইয়ে যারা ছিলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সাথে যারা ছিলেন, যারা সংহতি প্রকাশ করেছেন, তাদের মধ্যে বিভাজন তৈরি হলেই এই অপশক্তি সুযোগ নেবে। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আবার জাতীয় ঐক্যের কথা বলেছেন এবং গণতন্ত্র অভিযাত্রার কথা উনি বলেছেন। তার মানে হলো একমাত্র জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই সমস্ত অপশক্তির অপকৌশলকে জবাব দিয়ে এটি গণতন্ত্র উত্তরণের পথে আমাদের হাঁটতে হবে। এখানে কোথাও কাউরির সরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাতে অপশক্তি লাভবান হবে, ওই ফ্যাসিস্টরাই লাভবান হবে। তাদের রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকেই আমাদের লড়াইটা চলমান রাখতে হবে। সেই সঙ্গে হচ্ছে আপনি ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন, আবার আমরা দেখছি যে কিছুদিন পর পর এমন অবস্থা তৈরি হয় যে এতটা অনৈক্য তৈরি হয়, মানে রাজনৈতিক তো নতুন যে আমাদের যে 5 আগস্ট যে স্বৈরাচারের পতন হয়েছে, তারপরে মানুষের একটা বড় চাওয়া যে রাজনীতিতে মতবিরোধ থাকবে, ভিন্ন মত থাকবে, কিন্তু সেই সংঘর্ষের রাজনীতি আর মানুষ দেখতে চায় না। তো সেই জায়গাটাতে বিএনপি কতটুকু কাজ করছে, এবং বিএনপি ক্ষমতায় যদি আসে, যদি নির্বাচনের পরে তারা ক্ষমতায় আসে, তারা কতটুকু ওই জায়গাটা ধরে রাখতে পারবে? নিশ্চিতভাবে আমরা আর সংঘাতের রাজনীতি আপনি আমি না, এদেশের মানুষ আর দেখতে চায় না। একটা নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে আমাদের যেতে হবে। ভোট হবে, কেউ হারবে, কেউ জিতবে, কখনো আমি ক্ষমতায় যাব, কখনো অন্য কেউ যাবে। এইটাকে মেনে নেওয়ার যে মানসিকতা, সেটা আমাদের তৈরি করতে হবে। আজকে দেখলাম আমাদের এনসিপি, যে নতুন ছাত্রদের যে সংগঠন, ওনারা বলছেন গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্যে। খুব ভালো কথা, আমরা তো এই কথাই বলতে চাই, আমরা ওই কথাটাকেই জোর দিয়ে বলতে চাই, গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য। তাহলে এখন যে জায়গাটাই আমাদের ঐক্যমত পোষণ করতে হবে, যে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই জনগণের সরকার আমাদের যে সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে ঐক্যমত্য তৈরি হচ্ছে, তাকে আগিয়ে নিয়ে যাবে, সেটাকে চলমান রাখবে, যাতে অপশক্তির যে তাদের যে ছিল এই রাষ্ট্রকে ধ্বংসের এবং এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে জুলাইয়ের বিপুল ছাত্র জনতার রক্ত রঞ্জিত করে 5ই আগস্টের এই ঘটনা প্রবাহ আমরা যদি সঠিক বিচার করতে না পারি, বারবার এই অপশক্তি কিন্তু আবার ফিরে আসবে ভিন্ন ভিন্ন নামে।
ভিন্ন ভিন্ন নামে অপশক্তি আবার কিন্তু ফিরে আসবে। এনসিপিও তো চাচ্ছে নির্বাচন হোক, কিন্তু তারা চাচ্ছে যে জরুরি কিছু সংস্কার, জুলাই ঘোষণাপত্র দেয়া হোক। তো তারাও তো ভিন্ন কোনো কিছু চাচ্ছে না। এই ব্যাপারে জুলাই কম বেশি ঘোষণাপত্র তো আপনাদের কি মনে হয় জুলাই ঘোষণাপত্র দেয়া জরুরি? কম বেশি একমত হচ্ছে তো। আমাদের দল প্রায় সমস্ত কিছু কিছু বিষয়ে ছাড়া প্রায় সব ব্যাপারে শতভাগ ঐক্যমত হতে হবে, ব্যাপারটা তো এমন না। এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যও না। কিছু ব্যাপারে তো ভিন্ন মতামত থাকবেই, কিন্তু মেজরিটি প্রশ্নে যদি ঐক্যমত আমাদের হয়ে যায়, আসেন ওইটুকুতেই আমরা একসাথে কাজ শুরু করি। কিছু ব্যাপারে ভিন্ন মত যদি থাকেও আমি দেখছি সংখ্যাগরিষ্ঠ বিষয় সাংবিধানিক কিছু সংস্কার চাচ্ছে। হ্যাঁ, বিএনপি কিছু সাংবিধানিক প্রশ্নে ঐক্যমত পোষণ করেছে, দু একটা ব্যাপারে কিছু সংযোজন, কিছু বিয়োজনের কথা বলেছে, বলতেই পারে। আমার একটি মতামত থাকবে। আপনি কাউকে তো জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না, আলোচনা করেই আপনাকে ঐক্যমতের জায়গায় যেতে হবে। বরঞ্চ এটাই সবচেয়ে ভালো হবে আমি কত বেশি ঐক্যমতের জায়গায় যেতে পারলাম। অরুণ ভাই, অনেক আমরা আলোচনা করলাম। আপনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য, এর পাশাপাশি আপনি একজন কবিও। আপনি অনুষ্ঠানের শুরুতে আমাকে বলেছিলেন যে আপনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে চান, আপনি চাইলে করতে পারেন। আমার আজকের যে কবিতা তা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশাকে ঘিরে আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করতে চাই। আমি শুরু করি। দিন বদলের সূর্যটাকে ঢাকছে যারা, মেঘদানবের মুখোশ পরা মানুষগুলো, লবণ জলে রক্ত জুলাই, রং তুলিতে নীল বেদনা, জলপান্তা নুনের ছিটা, ভাত কাপড়ের সরল কথা, কালো পথ রক্তে লাল, বুনেছি যখন নকশি গাথা, জোট বাঁধো তৈরি হও, গ্রাম দিয়ে শহর ঘেরো, নতুন লড়াই বাচ্ছে মাদর দিন বদলের, আধার কালো সময়টাকে ভাঙতে হবে, জল পাথরের ভালোবাসা লুকিয়ে রাখো, নিশীত রাতেই আগুন জ্বালো, মশাল জ্বালো। অসংখ্য ধন্যবাদ মাসুদ অরুণ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথাও শুনছিলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের।